আরে আজকে তো অনেকটা পয়সা ধরেছে, তাড়াতাড়ি গিয়ে তুলে নি। 100, 200, 500। আরে কত কত তাড়াতাড়ি তুলি। আরে বাকিগুলো তো ওপরে, হাত তো যাচ্ছে না, কি করি? হ্যাঁ, নন্দিনীকে ডাকি। আরে নন্দিনী, নন্দিনী, তাড়াতাড়ি আয় এখানে একটু। কোথায় রে? আয় না রে। মায়ের আওয়াজ শুনে নন্দিনী বাইরে আসে। হ্যাঁ মা বলো, সকাল সকাল দেখে আমার ঘুমটা খারাপ করলে, এবার বলো কি হয়েছে? আরে নন্দিনী দেখ না, পয়সাগুলো ওপরে ধরেছে, হাত যাচ্ছে না, কি করে পারি? একটু গাছে চেপে পেরে দে না, কেউ দেখতে পেলে নিয়ে যাবে। আর এইদিকে গ্রামের দু বাসিন্দা সেই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তাদের নজর সেই গাছের ওপরে পড়ে। তারা দুজন চুপ করে গিয়ে এক গাছের পিছনে লুকিয়ে দেখতে লাগে। ওরে দেখ দেখ, গাছে পয়সা ধরেছে। আরে হ্যাঁ ভাইয়া, তুই যা দেখছিস আমিও সেটাই দেখছি, কিন্তু আমি যা ভাবছি তুই কি সেটা ভাবছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। এই পয়সাগুলোকে কেমন করে পাওয়া যায় যাতে আমাদের সমস্যার সমাধান হয়ে যায় আর কোনো অসুবিধা না হয়। আরে মা, পয়সাগুলোকে পাড়ার জন্য গাছে চাপার কি দরকার? গাছটাকে জোরে নড়ালেই হয়ে যাবে, সব পয়সা পড়ে যাবে। যাও দেখাচ্ছি। এইদিকে নন্দিনী গিয়ে সেই গাছটাকে জোরে জোরে নড়াতে লাগে। গাছটা নড়তেই পয়সাগুলো সব গাছ থেকে নিচে পড়ে যায়, আর তার মা কলাবতী তাড়াতাড়ি সব পয়সাগুলোকে তুলে নেয়। আরে পেয়ে গেছি, এটা তুলে নি। হ্যাঁ ওইটা, এইদিকে আছে একটা, ওইদিকে আর একটা। আরে এবার সব পয়সা পড়ে গেছে, এবার তুমি তুলে নাও। আরে হ্যাঁ নন্দিনী, সব পয়সা তুলে নিয়েছি, এবার চ তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে যাই। আজকের জন্য এতটা, কালকে আবার হবে, তখন সকাল সকাল তুলতে আসবো। আজকের মতন হয়ে গেছে। আসলে এটা কেমন গাছ যে গাছে পয়সা ধরে? আর কলাবতী এই পয়সার গাছটা কেমন করে পেল? এই দুই গ্রামবাসী কি চুপ থাকবে এই পয়সা দেখে? কি পয়সাগুলোকে পাওয়ার জন্য এমন কিছু করবে? জানার জন্য কিছু সময় আগে যায়। মা, খাবারে কি বানাচ্ছ গো? খুব খিদে পেয়েছে। আরে নন্দিনী এলি, আয় বস। আর কি বানাবো রে বল, ঘরে যা থাকবে তাই তো। একটু চাল পড়েছিল, তাই ওইটাই ভাত বসিয়েছি, হয়ে গেলে দিচ্ছি। শুধু শুকনো ভাত খাবো মা? আর কি করব বল, যেটুকুটা চাল বেঁচেছিল সেটাই বানিয়ে দিচ্ছি আজকে। কালকের মতন আর কিচ্ছু নাই রে খাবার। কালকে কি করব কিচ্ছু জানি না। তারপর নন্দিনী গিয়ে খাটিয়াতে বসে, আর তার কিছুক্ষণের মধ্যেই তার মা কলাবতী শুকনো ভাত নিয়ে আসে। দুজনে মিলে সেই ভাতটাই খায়। 2 দিন আগেকার কথা, কলাবতী আর নন্দিনী গ্রামের এক বাবুর কাছে মাঠে কাজ করত। আজকে ফসল কাটার জন্য দুইজনে মাঠে এসেছিল। আরে বাবু এসেছেন, ভালোই করলেন। ফসল পেকে গেছে, আজ থেকে কি কাটতে আরম্ভ করে দেব? আরে না না কলাবতী, আর কোনো কাটার দরকার নাই। আজ থেকে তোমাদের একদম ছুটি, কাজ করার দরকার নেই, আর আসতে পারো তোমরা। ছুটি মানে বাবু? ছুটি মানে একদমই ছুটি। কাল থেকে কাজে আর আসার দরকার নেই তোমাদেরকে। আমি ফসল কাটার জন্য এই দেখো বড় পাড়ার ট্রাক্টর এনেছি। এতে ফসল তাড়াতাড়ি কাটবে আর আমার পয়সাও বাঁচবে। আমি মজদুরকে দিয়ে আর ফসল কাটাবো না, এতে অনেক পয়সাও খরচা আর সময়ও ব্যর্থ। এই জন্য আর কাল থেকে আসার দরকার নেই তোমাদেরকে, তোমরা যেতে পারো ওখান থেকে এবার। এই বলে সেই বাবু ওখান থেকে চলে যায়। আর এইদিকে কলাবতী আর নন্দিনীর মাথায় মানো পাহাড় পড়ে যায় যে কোনো কাজ নাই, সব কাজ হাত থেকে চলে যায়। এবার কালকে আর কি খাবে সেইটারও পয়সা ছিল না। আরে মা, এই ভাতটাই কত মিষ্টি লাগছে, ভালো লাগছে গো খেতে। হ্যাঁ রে নন্দিনী, আর কাকে মিছে কথা বলবি বল? আর কোনো রাস্তা নাই রে, একটাই রাস্তা দেখতে পাচ্ছি এবার আমরা। একদিন কলাবতী আর নন্দিনী এক নদীর ধারে গাছের নিচে বসে এক বড় নিষ্কর্ষতে যায়। আরে নন্দিনী, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। যা কাজ ছিল সেই কাজটাও চলে গেল, খাবার জন্য দুটো দানাও নেই। এবার আমাদের এই নদীতে জলমগ্ন হয়ে যাওয়া ছাড়া
আর কোনো রাস্তা নাই রে মেয়ে, আর কি করি বল, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আমার বিয়েও হবে না কোনোদিনও, এত কালো আমি, আর কি করব, কোনো রাস্তা নেই মা। চলো, তুমি ঠিকই বলছো। হলো মা, আমরা এই নদীতে জলমগ্ন হয়ে যাই, সব শেষ করে দিই। কলাবতী আর নন্দিনী দুজনে নদীর পাশে দাঁড়িয়ে নিশ্চয় করে নেয় ঝাঁপ দেবার জন্য। যেমনই ঝাঁপ দিতে যায়, সেই নদীতে এক সাধু বাবা স্নান করছিলেন। সে বার হয়ে আসে, তাদিকে দেখে তাড়াতাড়ি বলে, আরে আরে আরে, এ কি করছো তোমরা? নদী থেকে দূরে থাকো, খুব গর্ত আছে, পড়ে গেলে এক্ষুনি শেষ হয়ে যাবে, দূরে যাও। আরে বাবা, ডুবার কার ভয় আছে, আমরা তো এই নদীতে জলমগ্ন হতে এসেছি। আরে এত বড় ফ্যাসলা তোমরা এত তাড়াতাড়ি কেমন করে নিতে পারো? এ কেমন করে হতে পারে? এমন কি সমস্যা চলে এলো যে তোমরা এত বড় ফ্যাসলা নিতে চলেছো? আমাকে বলো, হতে পারে আমি সেই সমস্যার সমাধান বার করে দিই আর তোমার এই ফ্যাসলাটা বদলে যায়। আগে নিজের সমস্যাটা বলো আমাদেরকে। আরে বাবা, আপনাকে আমি নিজের সমস্যা কি আর বলবো, ফকির মানুষ আপনি, কেমন করে আমাদের সমস্যার সমাধান করবেন? আরে মা, বলো তো, হতে পারে আমার কাছে সেই সমস্যার সমাধানটা হয়। দুমুঠো খাওয়ার জন্য ভাতও নেই, যেখানে কাজ করতাম সেই বাবু কাজ থেকেও বার করে দিল। আমার একমাত্র মেয়ে, সে এমন কালো যে লোকে এসে ঘুরে চলে যায়, এর সঙ্গে কেউ বিয়ে করতেও চায় না। কি করব বাবা, এবার আপনি বলুন, কেমন করে সমস্যাগুলোর সমাধান করব? আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এতটুকুটা সমস্যা দেখে ভয় খেয়ে গেলে মা, আর এত বড় ফ্যাসলা নিতে চলেছো? না না মা, এইরকম করে না। তারপরে সেই সাধু বাবাটা নিজের হাতটাকে আগে বাড়ায় আর কিছু মন্ত্র পড়ে। দেখতেই দেখতে তার হাতে একটা বীজ চলে আসে। এই নাও মা, এই বীজটা নাও, তোমার সব সমস্যার সমাধান এই বীজটা। তুমি ঘরে গিয়ে এই বীজটা লাগাও, আর মনে যে জিনিসটাই ভাববে, এই বীজটা সেই গাছটাকে উৎপন্ন করে দেবে, আর তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে মা। তুমি যা চাইবে মা, এই বীজটা তোমার সব স্বপ্নকে পুরো করতে পারে। কি এরকম কি হতে পারে বাবা? হ্যাঁ মা, নিশ্চয়ই হবে। সাধু কোনোদিনও মিছে কথা বলে না। এবার যাও মা, নিজের মেয়েকে নিয়ে ঘরে যাও। কলাবতী সেই বীজটাকে পেয়ে অনেক আনন্দিত হয়ে যায়। তারপর নিজের মেয়ে নন্দিনীর সঙ্গে ঘরের দিকে যায়। কলাবতী আর নন্দিনী দুজনে সেই বীজটাকে নিয়ে ঘরে আসে। আরে নন্দিনী, যা ঘরে থেকে জগে করে জল নিয়ে আয়গা, এই বীজটাকে এখানেই লাগাবো। নন্দিনী জল আনার জন্য ঘরের ভেতরে চলে যায়, আর কলাবতী সেখানেই গর্ত খুঁড়তে লাগে। আরে হয়ে গেল, এবার বীজটাকে লাগিয়ে দি। আরে না না, সাধু বাবা বলেছিল বীজ লাগাবার আগে মনে কিছু ভেবে লাগাতে, সেই গাছটাই হবে। কি ভাবি কিসের গাছ লাগাই? হ্যাঁ, নন্দিনীর জন্য একটা ভালো স্বামী আনি, তার জন্য। না না না, ঘরে খাবার জুটে না, দানা নাই ঘরে। এক কাজ করি, পয়সা নিয়ে আসি, যদি পয়সার গাছ ফলে তাহলে সেটা থেকে পয়সা পাড়তে পারি, আর আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর পয়সা থাকলে নন্দিনীর জন্য একটা ভালো পাড়া ছেলেও পেয়ে যাবে। এই বীজ, যা আমার জন্য একটা পয়সার গাছ বানিয়ে দে, যাতে আমি খুব পয়সা তুলতে পারি আর আমাদের পয়সার অসুবিধা না হয়। তারপর কলাবতী সেই বীজটাকে পয়সার গাছ ভেবে সেখানে পুঁতে দেয়, ওপর থেকে মাটি দিয়ে দেয়। তখন সেখানে তার মেয়ে নন্দিনী জগে করে জল নিয়ে চলে আসে। আরে মা, এই নাও জল নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দে দে। তারপর সেই জায়গাতে জল ঢেলে দেয়, যাতে বীজটা তাড়াতাড়ি গাছ হয়ে ফলে। বর্তমান সময়, এবার থেকে কলাবতী আর নন্দিনীর হালতটা ভালো হয়ে যায়। ওরা ভালো ভালো খাবারও খেতে লাগে, কেননা ওদের বাড়িতে পয়সার গাছ যে হয়ে গেছে। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ মা, ডিম বানাচ্ছিলাম, নিয়ে আসি গো, নিয়ে আসি।
তারপর নন্দিনী ডিমটা বানিয়ে সেখানে নিয়ে যায়। মা বেটিতে বসে খুব আনন্দিতে খাবার খায়। দুজনে এবার খুব খুশিতে আনন্দিতে থাকতে লাগে। এইরকমই একদিন দ্বিতীয় গ্রাম থেকে এক ছেলে আসে নিজের বাবার সঙ্গে নন্দিনীকে দেখতে। আরে কলাবতী, নিজের মেয়েকে তো ডেকে নাও, ওকে তো দেখেনি। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। আরে নন্দিনী, আয় রে এখানে, একটু মিষ্টি টিষ্টি নিয়ে আয় তো, এদের মুখ মিষ্টি তো করা। তখনই সেখানে নন্দিনী লাড্ডু নিয়ে পৌঁছায়। যেমনই নন্দিনীকে দেখে ছেলে আর তার বাবা দুজনে দাঁড়িয়ে যায়। আরে বাবা, এ কি গো, কালো ভূতের মতন মেয়ে গো, একে আমি বিয়ে করব না। না 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 না, এইরকম মেয়েকে কেউ আবার বিয়ে করে নাকি? আরে না না কলাবতী, তোমার মেয়েকে আমরা বউ বানিয়ে নিয়ে যেতে পারি না। এত কালো মেয়েকে কেউ কি বিয়ে করে নিয়ে যায়? না না, এ হতেই পারে না। আরে দাদা শুনুন শুনুন, কালো তো কি হলো, ঘরের সম্পূর্ণ কাজ জানে, গুছিয়ে রাখবে ঘর। আরে কাজ জানে তো কি হলো, আমি কোনো কাজ করিনি না, বউ নিতে এসেছি। আরে দাদা রাগ করেন না, রাগ করেন না, বসুন বসুন। এর বদলে আমি আপনাদেরকে অনেক টাকা দিতে পারি, টাকার কোনোদিনও কমই হবে না আপনাদের কাছে। আরে বাবা, এরা তো আমাদেরকে পয়সা দিয়ে তুলছে গো, মনে হচ্ছে কিনে নেবে। যদি আপনার এতই পয়সা আছে তো নিজের মেয়ের মুখটাকে কালো থেকে পরিষ্কার করান গা, আমাদেরকে পয়সার দরকার নেই, আমরা বিয়ে করব না এখানে, চলো বাবা। তারপর ছেলে আর তার বাবা সেখান থেকে চলে যায়। নন্দিনীকে খুবই খারাপ লাগে। আরে নন্দিনী, চিন্তা করিস না, আমাদের কাছে অনেক পয়সা আছে, এ থেকে তোর জন্য একটা ছেলে নিশ্চয়ই কিনে নিয়ে আসবো। কলাদেবীর অনেক পয়সার ঘমন্ড হয়ে গেছিল, কেননা তার ঘরে পয়সার গাছ যে হয়েছিল। এরকমই আস্তে আস্তে সময় পার হয়। সময় পার হবার সঙ্গে সঙ্গে নন্দিনীকে দেখতে অনেক ছেলেরাই আসে, কিন্তু নন্দিনীকে কেউ পছন্দ করে না তার কালো রঙের জন্য। কলাবতী পয়সার লোভ দেখায়, কিন্তু তার পয়সা কোনো কাজের না। কেউ তার মেয়েকে পয়সার জন্য বিয়ে করতে চায় না, তাই কলাবতী খুব মন খারাপ করে। আর নন্দিনীরও। বর্তমান সময় রাতেবেলার সময় হচ্ছিল, সেই দুই গ্রামবাসীরা সেইখানে চুপচুপ করে চলে আসে। আরে দেখ, কেউ নাই, চ চুপ করে যাই, সব পয়সাগুলো তুলে নি। আরে অনেক পয়সা ধরেছে রে, দেখ দেখ ওইদিকে। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের সব স্বপ্ন পুরো হতে পারে, চ চ তাড়াতাড়ি যাই, কেউ দেখে না নেয় আমাদেরকে। তারপর সেই দুই গ্রামবাসী চোর আস্তে আস্তে করে চলে যায় আর পয়সাগুলোকে তুলতে লাগে। তুলতে তুলতে সেই গাছটাও ভেঙে পড়ে যায়, আর গাছ থেকে সব পয়সাকে তুলে নেয় আর নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সকালবেলার সময় হচ্ছিল, কলাবতী পয়সা তোলার জন্য ঘর থেকে বাইরে আসে। এসে যা দেখে তার তো মাথা খারাপ হয়ে যায়। আরে কি হয়ে গেল রে, আবার পয়সার গাছকে ভেঙে ফেললো রে, কর্মক পড়া রে, আমি তো লুটে গেলাম রে, কি হয়ে গেল নন্দিনী রে, আয় রে দেখ রে কি সর্বনাশটা হলো। কলাবতী নিজের মাথায় হাত দিয়ে সেখানে কান্নাকাটি আরম্ভ করে। তখনই সেখানে তার মেয়ে নন্দিনী আসে। এসে দেখে তার মায়ের এই অবস্থা, সামনে দেখে গাছটাকে কেউ ভেঙে ফেলে দিয়েছে আর তার মা কান্নাকাটি করছে। আরে কি হয়ে গেল রে, আমার পয়সার গাছকে ভেঙে ফেললো রে, আমার এত বড় সর্বনাশ করে ফেললো। কলাবতী এই ঘটনাতে খুব বেশি আঘাত পায় আর সেখানেই দম ছেড়ে দেয়। আর দম ছাড়ার আগে, ওরে গাছ, আমার তো সব স্বপ্ন পুরো করলি, ব্যাস একটাই স্বপ্ন বেঁচে গেল, আমার মেয়ের বিয়ে হয়নি। যদি মেয়েটারও যদি বিয়ে হয়ে যেত তাহলে আমার আত্মা শান্তি পেত, এতটা করে দে আমার গাছ। বলতে বলতে কলাবতী নিজের জীবনটা ত্যাগ করে। আর তার মেয়ে নন্দিনী তা দেখে খুব দুঃখিত হয়, চোখ থেকে জল আর থামে না। আরে মা, এ কি হলো তোমার গো, কাজটাও গেল, তুমিও চলে গেলে, এবার আমার পাশে কে দাঁড়াবে, কে আছে আমার সঙ্গে, আমি কি করব মা, কি করব? এইরকমই আস্তে আস্তে সময় পার হয়। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে সেই সাধু বাবাটা একটা ছেলেকে নিয়ে আসে নন্দিনীর বাড়িতে নন্দিনীর বিয়ের জন্য। সেই ছেলেটা নন্দিনীকে দেখে পছন্দ করে নেয়, তা দেখে নন্দিনী খুব আনন্দিত হয়। আরে বাবা, মা, তোমরা দুজন
এক দুজনের সঙ্গে ভালো করে কথা বলে নাও। আগের জীবনটা তো তোমার দিকেই কাটাবার আছে, আমি নয়তো বাইরে গিয়ে একটু দাঁড়াচ্ছি গা। এই কথা বলে সেই সাধু বাবাটা আস্তে আস্তে ঘর থেকে বাইরে যায় আর নিজেই দেখতে দেখতে অদৃশ্য হয়ে যায়। আর এইদিকে নন্দিনী আর সেই ছেলেটা খুব ভালো করে কথা বলে, এক দুজনকে পছন্দ করে। একদিন একটা ভালো সময় দেখে দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। তারপর নন্দিনী আর রাজদীপ দুজনে বিয়ে করার পর আগের জীবনটা খুশিতে থাকতে লাগে।